বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। খুলনায় এনসিপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা চেষ্টা, অবস্থা আশঙ্কাজনক। জাতীয় নাগরিক পার্টি এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারের মাথায় গুলির ঘটনা ঘটেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আজ সোনাডাঙ্গা এলাকায় প্রকাশ্যে এই ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তথ্য জানিয়েছে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডাক্তার মাহমুদা মিতু। এরপর জানাবো, হাদির খুনির গ্রেপ্তার না করা পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদির খুনির গ্রেপ্তার করে তাদের দ্রুত বিচার নিশ্চিতে আগামী 24 ঘণ্টার মধ্যে বিচারিক ট্রাইব্যুনাল গঠন এবং প্রয়োজনে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাকে তদন্তে যুক্ত করার দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। এদিকে এনএসআইয়ের ১৩ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের ১৩ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আজ গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছে দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আক্তারুল ইসলাম। এবারে জানাবো, নিজের ফোন কলের রেকর্ড শুনে অবশেষে হাসলেন সালমান এবং আনিসুল। জুলাই গণ অভ্যুত্থানে কারফিউ দিয়ে ছাত্র জনতাকে হত্যার উস্কানি দেওয়াসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে চলছে প্রসিকিউশনের শুনানি। অবস্থায় তাদের হত্যা করার ফোনালাপটি ফাঁস হলে তারা তখন হেসে দেয়। তবে তাদের বিচার যখন শুরু হয়েছে তখন তাদের সে হাসি মুখ আবার মনমরাতে রূপান্তরিত হয়। এবং সর্বশেষ জানাবো, এবার বাংলাদেশে লাল সবুজ পতাকা পুড়িয়ে দিল ভারতের পশ্চিমবঙ্গের হিন্দুত্ববাদীরা। পশ্চিমবঙ্গে বিক্ষোভ। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনের অভিযোগ তুলে এবার ভারতের পশ্চিমবঙ্গে বিক্ষোভ করেছে হিন্দুত্ববাদী সংগঠন অঞ্জনী পুত্র সেনা। আর সেই বিক্ষোভে বাংলাদেশের জাতীয় পতাকা পুড়িয়ে দিয়েছে এই কট্টরপন্থী হিন্দুত্ববাদীরা। এই ঘটনায় পরিস্থিতি এখন থমথমে অবস্থা বিরাজ করছে, বিশেষ করে ভারতের প্রায় সব রাজ্যে। গতকাল তামিলনাড়ুতে এক বাংলাদেশি সন্দেহে একজনকে পিটে হত্যা করার ঘটনা ঘটে। পরে জানা যায় তিনি ভারতেরই বাসিন্দা এবং ধর্মে হিন্দু। এই ঘটনার পর পুরো পরিস্থিতি এখন থমথমে অবস্থা বিরাজ করছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। খুলনায় এনসিপি নেতাকে প্রকাশ্যে গুলি, অবস্থা আশঙ্কাজনক। জাতীয় নাগরিক পার্টি এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারের মাথায় গুলি করার ঘটনা ঘটেছে। অবস্থা আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আজ দুপুর 12টার দিকে সোনাডাঙ্গা এলাকায় প্রকাশ্যে এই ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এসব তথ্য জানিয়েছে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডাক্তার মাহমুদা মিতু। পোস্টে তিনি লিখেছেন, এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপির শ্রমিক শক্তির কেন্দ্র সংগঠক ও মোতালেব শিকদারকে একটু আগে গুলি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নেওয়া হয়েছে। তার অবস্থা খুবই গুরুতর। তার মাথায় গুলি লাগার কারণে পুরো শরীরে রক্তে লাল হয়ে গেছে। এ অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও তার অবস্থা দেখে মনে হচ্ছে তিনি হয়তো
হয়তো শরীফ ওসমান হাদির মতোই তার অবস্থা এমন খারাপ হয়ে যেতে পারে, কারণ তার অবস্থা এমনিতে খুবই খারাপ এবং সেখান থেকে তিনি রিকভার করতে পারবেন কিনা সেটি দেখার বিষয়। কারণ বিপ্লবীদের হত্যা করার যে মিশনে নেমেছে, এই মিশন থেকে আরও সবাইকে বাঁচতে হবে এবং সবাই আরও বেশি সতর্ক অবস্থানে থাকতে হবে যাতে করে দেশে এসব সমস্যা না হয়। হাদির খুনিদের গ্রেপ্তার না করা পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার করে তাদের দ্রুত বিচার নিশ্চিতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিচারিক ট্রাইব্যুনাল গঠন এবং প্রয়োজনে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাকে তদন্তে যুক্ত করার দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। একই সঙ্গে খুনিদের গ্রেপ্তার না করা পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। আজ সোমবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক সমাবেশে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ জাবের এসব কথা বলেছেন। তিনি বলেন, হাদির হত্যাকাণ্ডে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ না নিলে রাষ্ট্রের উপর জনগণের আস্থা আরও ক্ষুণ্ণ হবে। সেজন্য ওসমান হাদি হত্যাকাণ্ডে সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে প্রয়োজনে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সহায়তা নিতে হবে রাষ্ট্রকে। ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার না হলে এরকম ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে উল্লেখ করে তিনি বলেছেন, ওসমান হাদির রক্ত ঝরেছে আর আমরা যদি খুনির বিচার দেখতে না পাই সেটি আমরা কখনোই মেনে নিতে পারবো না। সরকারকে বলতে চাই, আপনি দ্রুততম সময়ের মধ্যে আটক করে এসব কার্যক্রম আরও দ্রুত বেগে চালিয়ে নিন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য যে কার্যক্রম শুরু করা দরকার সেই কার্যক্রমগুলো চালানোর জন্য আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সরকার যদি দায়িত্বশীলভাবে ভূমিকা পালন করতে না পারে সেক্ষেত্রে আরও বড় ধরনের সমস্যা বাংলাদেশে সৃষ্টি হতে পারে বলে মন্তব্য করেছেন তারা। এজন্য সরকারকে এখনই দায়ভার নিয়ে সবকিছু সুষ্ঠুভাবে পরিচালিত করতে হবে, নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। আমাদেরকে সে ব্যাপারটি নিয়ে আরও বেশি ভাবতে হবে বলে জানিয়েছে তারা। এনএসআইয়ের ১৩ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের ১৩ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। রোববার ২১শে ডিসেম্বর গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছে দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আক্তারুল ইসলাম। যাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে তারা হলেন পুলিশের এনএসআই এর অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান, MSK শাহিন, মোহাম্মদ জহির উদ্দিন, যুগ্ম পরিচালক মোহাম্মদ ইসমাইল হোসেন, GM রাসেল রানা, FM আকবর হোসেন, মোহাম্মদ নাজমুল হক, বদরুল আহমেদ শেখ, শাপিনুল হক, উপপরিচালক কামরুল হাসান, আমিনুল হক, শেখ খায়রুল বাশার ও জোহরলাল জয়ধর। এসব কর্মকর্তার বিরুদ্ধে ওঠা অভিযোগ যাচাই বাছাইয়ের অনুসন্ধান ও কর্মকর্তাদের দায়িত্ব দিয়েছে সংস্থাটি। জানা গেছে, অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, মানি লন্ডারিং এবং নিজ স্ত্রীর বিরুদ্ধে নানারকম সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে এবং এই সম্পদ অর্জনের কারণে এদের বিরুদ্ধে মূলত এই অভিযোগ পাওয়া গেছে এবং সে অনুযায়ী দুদকের কর্মকর্তারা কাজ করছে। দুদকের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করে আজ এসব বিষয় নিয়ে পুরোপুরি জানানো হয়েছে যে আসলে কিভাবে সমস্যাগুলো তৈরি হয়েছে এবং এই সমস্যার শেষ কোথায়। সমস্যাগুলো যে বা যারাই তৈরি করেছে এসব সমস্যাগুলো থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে। নিজেদের ফোন কলের রেকর্ড শুনে হাসলেন সালমান এবং আনিসুল। জুলাই গণঅভ্যুত্থানের কারফিউ দিয়ে ছাত্র জনতাকে হত্যার উস্কানি দেওয়া সহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে চলছে প্রসিকিউশনের শুনানি। আজ ২২শে ডিসেম্বর দুপুর ১২টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলের এজলাসে আনা হল সালমান এফ রহমান, আনিসুল হককে। ঠিক কিছুক্ষণ পর বসলেন ট্রাইব্যুনালে। প্যানেলের বাকি ২ সদস্য বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। ট্রাইব্যুনালের প্রসিকিউশনের পক্ষে শুনানি করছে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, সঙ্গে রয়েছে প্রসিকিউটর মিজানুল ইসলাম, প্রসিকিউশন ফারুক আহমেদ, আব্দুস সাত্তার পালোয়ান সহ অন্যরা। শুরুতেই
চিফ প্রসিকিউটর বলেছেন, জুলাই আন্দোলন দমনের কারফিউ জারি করে গণহত্যার যে অভিযোগ সে বিষয়ে আর শুনানি হবে এই দুই আসামির। এ সময় চিফ প্রসিকিউটর সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে একে 5টি অভিযোগ পড়ে শোনান। অডিও বাজিয়ে শোনানো হলে দেখা যায় সেখানে সালমান এফ রহমানকে আনিসুল হক আন্দোলন দমনে আন্দোলনকারীদের শেষ করে দেওয়ার কথা বলেন, শুধু নয় কারফিউ দিতে বারবার অনুরোধ করা হচ্ছে বলেও শোনা যায়। এ সময় নিজেদের ফোনের অডিও শুনে নিজেরাই তখন আর কোনো উপায় অন্ত না দেখে সালমান এফ রহমান ও আনিসুল হক নিজেদের মধ্যে কথা বলতে দেখা যায় তাদের। পরে চিফ প্রসিকিউটর এদের দুইজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আহ্বান জানান। পরে সালমান আনিসুলের হাসি মুখ মিলিয়ে যায়। এর আগে 4 ডিসেম্বর সালমান ও আনিসুল হকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরে প্রসিকিউশনের শুনানি শেষে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।